নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। পেটুক বাঙালি ঘরকন্যার তরফ থেকে আজকে নবমী, নবমীতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা জানাই। তোমরা খুব ভালো থেকো। কালকে বিজয়া দশমী, তো আজকে ভিডিওটা শুরু করা যাক। তো আজকে যেই বিষয়ে কথা বলবো, আমি তো প্রায় একটু পিছিয়ে পড়েছি, যাই হোক তবুও করে ফেলবো, অসুবিধা নেই। দেখছিলাম ওইদিকে জানলা দিয়ে কেউ দেখছে নাকি, কেননা আজকে একটু দেখতেই পাচ্ছ ঘরটা চেঞ্জ হয়েছে। আমি ওই পাশে আমাদের ঘরে নেই, বেডরুমে নেই, ওদিকে গান গম গম করে গান বাজছে, তাই এই সামনের ঘরটায় চলে এসেছি। এখানকার সামনে একটা জানালা আছে, সামনে থেকে কেউ যাওয়া আসা করলে দেখতে পাবে, যদিও বন্ধ, কিন্তু কাচের মধ্যে থেকে দেখতে পাবে। তো আজকে হ্যাশট্যাগ আমরা বাঙালির যে বিষয়টা সম্বন্ধে নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল। হ্যাঁ, হ্যাশট্যাগ আমরা বাঙালির আজকে যেই টপিকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল। তো এই ঘটনাটা বলতে গেলে এই ঘটনাটা হচ্ছে 2017 সালের। 2017 সালে 19শে অক্টোবর, সেটা ছিল এক কালী পুজোর রাত। তো কালী পুজোর রাত ছিল, আর সেইবার 2017 সালে কালী পুজো আর দিওয়ালি একদিনে পড়েছে। কেননা আমরা জানি যে কালী পুজো হয়, তার পরের দিন নন বেঙ্গলিদের দিওয়ালি হয়, কিন্তু সেই বছর দুটো একই দিনে পড়েছিল। এবার ব্যাপারটা হচ্ছে, আমার শাশুড়ি তার আগের বছর 2016 সাল থেকে খুব ভুগছিল, সেরেব্রাল অ্যাটাক হয়ে উনি নিচের পোর্শনটা প্যারালাইসিস হয়ে গেছিলো, আর বাঁ দিকটা পুরো ওনার পড়ে গেছিলো। তো সেই থেকে উনি বিছানায় ছিল। হ্যাঁ, বলে রাখি, উনি আমার এখানে ছিল না, উনি ছিলেন আমার ননদের বাড়িতে। কেননা উনি ননদের বাড়িতেই থাকতো, প্রথম থেকেই ওখানেই থাকতেন। আর যেহেতু আমি আমার মেয়ে নিয়ে একাই থাকতাম, হাজব্যান্ড বাইরে বাইরে থাকতো, তো অসুস্থ সময় উনি ওখানেই ছিলেন। এইবার 2016 সাল থেকে উনি ওরকম বিছানা শয্যা, ওনার মতন মানুষকে ওই রকম বিছানায় পড়ে পড়ে থাকা অবস্থায় দেখতে কারোরই ভালো লাগবে না, কারোরই না। উনি ছিল একদম একটা টিপটপ মানুষ, একদম কি বলবো, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটপ মানুষ। আমিও যেটা করতাম না, উনি কিন্তু সেটা করতো। যেমন হচ্ছে রাতে ঘুমানোর আগে মুখে ময়শ্চারাইজার মাখা, তারপরে হচ্ছে দামি দামি পারফিউম ইউজ করা, বডি লোশন ইউজ করা, এইগুলো কিন্তু উনি তখনও করতো। কেননা ওনার যখন উনি মারা গেছে, ওনার কত হবে, 62 বা এরকম কিছু একটা হবে হয়তো, কিন্তু তখনও ওনার স্কিন কিন্তু চকচকে ছিল, স্কিন যে খুব কুচকে গেছে বা কিছু এইরকম। এবার সেই মানুষকে ওই রকম বিছানায় পড়ে থাকতে দেখতে কারোরই ভালো লাগতো না, যেরকম হয় বুঝতেই তো পারো। এইবার 2017 সালের 19শে অক্টোবরের আগে 7 দিন আগে ওনার হয়ে গেল, উনি ওরকম আবার অসুস্থ হয়ে কোমায় চলে গেল, কোমায় পুরো 7 দিন ধরে কোমায়। তার আগেও 2-3 বার করে হসপিটালে গেছে এসছে, নার্সিংহোমে গেছে এসছে, অনেক দিন করে উনি ছিল, ওই সেরিব্রাল অ্যাটাক হয়েই বারবার হয়েই ওরকম। তো লাস্টের দিকে উনি একদমই ওরকম হয়ে গেলেন। সত্যি কথা বলতে সেটা দেখতে একদমই কারোরই ভালো লাগছিল না। এইবার আমি ওই কালী পুজোর দিন প্রত্যেকবার প্রদীপ দিই, ঘরে লাইট জ্বালাই, জেটুনি লাইট, মোমবাতি দিই, কিন্তু সেইবার না আমি কিচ্ছু আনিনি, কিচ্ছু না। হাজব্যান্ড তো ডিউটিতে, আমি না একটা মোমবাতি এনেছি, না একটা প্রদীপ এনেছি, না টুনি লাইট তো ঘরে ছিল, কিন্তু সেটাও আমি লাগাইনি, ইচ্ছাই করছিল না। এইবার হঠাৎ করে কি মনে হলো আমার জানি না, আমি ভাল লাগছে না যে
বছরকার দিন, ঘরে সবার ঘরে আলো জ্বলছে, আর আমি একটা প্রদীপ দেবো না ঘরে, যাই দেখি প্রদীপ পাই কিনা। তো তার আগে আমার সন্ধে দেওয়া হয়ে গেছিলো, সন্ধেবাতি দেখানো হয়ে গেছিলো। তো সেই শাড়িটা পরেই, ওটা আমার নতুন, বলতে গেলে একদম নতুনই শাড়ি ছিল। তার আগের বছর লক্ষ্মী পুজোয় আমি মানে ওটা পরে পুজো করেছিলাম। খুব সুন্দর আমার শাড়িটা ছিল। তো আমি ওই শাড়িটা পরা ছিলাম, ওটা পরেই আমি চলে গেলাম মোমবাতি আনতে, এই প্রদীপের খোঁজ করতে, প্রদীপ আনতে গেছি। আমাদের মানে আমি থাকি ওখানেও 3rd ফ্লোরে থাকি, একটুখানি দুপা হেঁটে গেলেই রাস্তার ওপরে পুরো লাইন দিয়ে পরপর ওরা ওই টাইমে এসে প্রদীপ, মোমবাতি, তারপরে আরও নানান রকমের ডিজাইনের প্রদীপ হ্যানা ত্যানা সব বিক্রি করে। তো আমি যখন গেছি, একটা দোকান দেখতে পাচ্ছি না, কেউ নেই। মানে আমার গেট থেকে বেরোলেই সামনেই ওরা কিন্তু বসে, কিন্তু সেই দিন আমি একটা কাউকে দেখতে পাচ্ছি না। খুব মনটা খারাপ হয়ে গেল, ইস আমার ঘরে প্রদীপ জ্বলবে না। আমি আরেকটু হেঁটে গেলাম, গিয়ে তখন দেখলাম একটা লোক গোটাচ্ছে, মানে ওনার বেচাকেনা হয়ে গেছে, উনি এবার যে কটা আছে সে কটা নিয়ে গোটাচ্ছে, চলে যাবে। আমি তখন লোকটাকে বলি যে প্রদীপ আছে আপনার কাছে? বলে ওই যে ওই কটা পড়ে আছে। আমি 14টা হবে? তোমরা বিশ্বাস করবে না, ওনার কাছে 14টাই প্রদীপ ছিল। মানে বলতে গিয়ে আমার এখন মানে চোখে জল চলে আসছে, গলাটা ধরে আসছে, কিন্তু ওনার কাছে 14টাই প্রদীপ ছিল। আর প্রদীপগুলো সব কটা মানে ভালো, কোনো খুঁতওয়ালা প্রদীপ না যে ফাটা বা কিছু। আমি নিয়ে আসলাম। এবার নিয়ে আসার পরে তখন তো আর জলে ভিজিয়ে রাখা যাবে না বা ধোয়া যাবে না, আমি ভেজা কাপড় দিয়ে মুছে টুচে নিয়ে তেল ঠেল দিয়ে আমি প্রদীপ ঘরে দিলাম। তারপরে আমাকে একজন বলেছিল যে আকাশ প্রদীপ দেখাতে, সেটা একটা বিশেষ কারণ আছে, সেটা পরে যদি হয় তখন আমি বলবো। মানে বাড়িতে যে কজন মেম্বার, সেই কজনের নামে প্রদীপ দিয়ে আকাশ প্রদীপ দেখাতে। তো সেটা করার পরে আমি আমার ঠাকুরের যে ঘরে ঠাকুরের মন্দির আছে তার সামনে বসে, এবার হয় কি আমি সব কিছু বলছি না এখানে, আমার শাশুড়ির সঙ্গে যেরকম আমার সম্পর্ক, মানে একদম মাখামাখি সম্পর্কও না, আবার একদম কিন্তু মারকাটারি সম্পর্ক না, যেরকম হয় মোটামুটি সেই রকমই। কিন্তু কিছু কিছু ব্যাপারে মানে ওনার কিছু কিছু ব্যাপারে আমার এখানে একটু কিছু একটা এখানে ছিল। মানে আমার যখন যেরকম বিপদ আপদ এসছে, ওনাকে কিন্তু আমি পাইনি। কেননা আমি আমার সদ্য মাহারা অবস্থায় আমার বিয়ে হয়েছিল। তো আমার একটা যেটা আমি করেছিলাম যে আমি হয়তো আমার মাকেই পাবো, কিন্তু সত্যি কথা বলতে সেই জিনিসটা হয়নি। কিন্তু আবার ওই মানে মারামারি ঝগড়াঝাটি ওই রকমও ছিল না। উনি কিন্তু একটু শান্ত স্বভাবের মানুষ ছিল, আর উনি কিন্তু সরল প্রকৃতির ছিল। ওনার নিজের বুদ্ধিটা উনি কম খাটাতেন। উনি কিন্তু যে ওনাকে যেমন চালাবে উনি কিন্তু তেমনই চলতেন, এটা বলছি। ওনার বুদ্ধি ভীষণ কম ছিল, ভীষণ কম। ওনাকে মানে কেউ যদি তার মতন করে চালাবে তো উনি ওই রকমই চলতেন। তো এবার বুঝে নেওয়ার ডিটেলস আমি কিছু বলছি না। তো আমি তখন ওখানে বসে ঠাকুরের সামনে মাকে শুধু এইটুকু বললাম যে যা হয়েছে ওনাকে এবার মুক্তি দাও। আর মানে আমার ভেতরে যা ছিল আমি না সব সমস্ত বের করে দিয়ে বললাম অনেক হয়েছে, এবার তুমি ওনাকে মুক্তি দাও। এই বলে আমি উঠলাম, উঠে তারপরে বোধহয় চা করে নিয়ে বসেছি। তার কিছুক্ষণ পরে আমার দেখি বাড়িতে মানে বেল বাজাচ্ছে, দরজায় বেল বাজাচ্ছে। দরজাটা খুলতে আমি কিন্তু তখনও সেই শাড়ি আমি কিচ্ছু চেঞ্জ করিনি, কেননা সন্ধেবাতি দেওয়া হয়ে গেছে। শাড়িটা ছাড়বো, ঠিক আছে পুজো ঘণ্টার দিন একটু পরে ছাড়বো, ছেড়ে একটা নাইটি পরবো। সারা ঘরে আমার প্রদীপ জ্বলছে, সুন্দর আলো ঝকমক করছে। বেল বাজালো, দরজাটা খুলে দেখলাম আমার হাজব্যান্ড এসছে, তার মুখটা একদম পেল হয়ে আছে।
তারপরে সে বলল এরকম মা নেই বলে ঝরঝর ঝরঝর করে কাঁদছে, হাউমাউ করে কাঁদছে, বসলো। তারপরে আমরা বেরিয়ে গেলাম। বেরিয়ে গিয়ে তারপরে যা হয় সেটা ছিল, মানে অমাবস্যার রাত ছিল, তোমরা বুঝতেই পারছো। সেই যেখানে নিয়ে যাওয়া হয়েছিল সেখানে মন্দিরে মায়ের পুজো হচ্ছে, ঢাক ঢোল বেজে, কিন্তু সেই রাতটা কিন্তু খুব সাংঘাতিক একটা রাত আমার ছোট্ট মেয়েকে নিয়ে। আর সত্যি কথা বলতে তখন নিজের লোক একদম হাত ছেড়ে দিয়েছিল, মানে কাছ থেকে একদম দূরে চলে গেছিলো। আর আমার হাজব্যান্ডও সেই রকম এইরকম পরিস্থিতি, সেই যখন তার বাবা মারা গেছে তখন একবার পেয়েছে। আর ওই টাইমে, এবার ওই টাইমে তার নিজের কেউ তার কাছে ছিল না, মানে তার পাশে কেউ ছিল না, আমি আর আমার ছোট্ট মেয়ে ছাড়া। আর আত্মীয় স্বজন তারা যারা ছিল তারা দূরে ছিল, তাদের অত রাতে আসা মানে সম্ভব ছিল না। যারা আসতে পারতো, এমন অনেকে আছে যারা আসতে চেয়েছিল, কিন্তু মানে তাদের অত দূর থেকে অত রাতে আসা সম্ভব ছিল না। মানে শুধু মা আমাদেরকে রক্ষা করেছে সেই রাতে। তারপরে সব কিছু সেরে সুরে নিয়ে আমরা সেই তখন কটা বাজে, বোধহয় 4টে বা 4:45 বাজে, তখন আমরা বাড়ি ফিরলাম। তখনও দেখছি ওই পাঞ্জাবিদের, নন বেঙ্গলিদের হয় না, ওরা ওই দিন সারা রাত তো জাগে, তাস ঠাস খেলে। আমাদের ফ্ল্যাটটা কিন্তু একদম সেই দিন জমজমাট, লোকজন যাওয়া আসা করছে, এইরকম জমজমাট, একদম আলোয় আলোকিত। তো এই হচ্ছে, আমি কিন্তু সেদিন মায়ের পেয়েছিলাম। আর জানতে পেরেছিলাম পরে যে যেই টাইমটায় বসে আমি মাকে বলছিলাম আমার মনের কথাগুলো বা যেটা, ঠিক সেই টাইমটাই কিন্তু ওনার প্রাণত্যাগটা হয়েছিল, ঠিক সেই টাইমটায়। তো আমি মনে প্রাণে বিশ্বাস করি তাকে যদি মন থেকে ডাকা যায় তাকে কিন্তু পাওয়া যায়। আমি এই যে ঘটনা, মানে এই যে টপিকটা ছিল, আমি না ভাবছিলাম কী দেবো, কিন্তু আমি তো সেরকমভাবে মায়ের দর্শন বা মায়ের এটা আমি পাইনি। হ্যাঁ, এর আগে আমি 2-3টে ঘটনা বলেছি যেগুলোকে তাদের মানে মনে হয়েছে যে হ্যাঁ তারা ছিল ওখানে। যেমনি সেই ওম সাউন্ডটা চালানোর ফলে একটা ফুলের গন্ধ, বা হচ্ছে সেই স্বপ্ন দেখেছিলাম, সেই সবগুলো। কিন্তু মানে এই রকম ধরনের ঘটনা তো আমার সঙ্গে তেমন ঘটেনি। তাহলে আমি কি বলবো, হঠাৎ করে মনে পড়ে গেল। ওর জন্য এই পুজোটা আসলে বা কালী পুজোটা যখন আসে তখন না সেই সব কথাগুলো খুব মনে পড়ে। তো এই হলো আজকে আমার সেদিন দেখা হয়েছিল নিয়ে যে ঘটনাটা, তার সঙ্গে দেখা হয়েছিল। তো সত্যিই আমার চোখে না দেখতে পারি, মনের দৃষ্টি দিয়ে আমি কিন্তু তাকে ফিল করেছিলাম যে সেদিন তার সঙ্গে আমার দেখা হয়েছিল। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা। ভালো থেকো, সুস্থ থেকো, আর থেকো, হাসি খুশি থেকো, সব রকম পরিস্থিতিতে হাসি খুশি থেকো। আর মনে যার জন্য যা থাকে সেটা বের করে দেওয়ার চেষ্টা করো, কেননা যত সেগুলোর ভেতরে রাখবে নিজেও সেই মানে কি বলে চক্রর মধ্যে জড়িয়ে যাবে, নিজেরও কষ্ট হবে, অন্যেরও কষ্ট হবে। তো আজকের মতন টাটা বন্ধুরা, ভালো থেকো।